আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ভ্যাট সেশনে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা বর্তমানে ভ্যাটের প্রযোজ্যতা নিয়ে আলোচনা করছি। আপনারা জানেন আমরা প্রত্যেকটা সেশনে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করি, কখনো একটা বিষয় নিয়ে 2-3টা আমরা ভিডিও করি। তো আমি অলরেডি গত সেশনে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে আমরা সাধারণ অর্থে আমরা জানি যে 30 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক টার্নওভার হলে, টার্নওভার অর্থ বিক্রয়, ভ্যাটমুক্ত বার্ষিক টার্নওভার অর্থাৎ বিক্রয় 50 লক্ষ টাকা হলে সেখানে টার্নওভার কর দিতে হয়। টার্নওভার করের হার বর্তমানে 4%, তার উপরে হলে ভ্যাট দিতে হয়। এটা হলো আইনের কথা। তবে সাধারণাদেশ 17/2019 তারিখ 17 জুলাই 2019 এই সাধারণ আদেশের মাধ্যমে, এই সাধারণ আদেশের 3টা টেবিল আছে। টেবিল 1 হচ্ছে উৎপাদন, টেবিল 2 হলো সেবা, টেবিল 3 হচ্ছে ট্রেডিং। এই সকল ক্ষেত্রে আরও কিছু ক্ষেত্রে এই আদেশের প্রিয়াম্বুলে বলা আছে এই আগে যে বিধান বললাম এটা প্রযোজ্য হবে না। অর্থাৎ এই ক্ষেত্রে এই সব ক্ষেত্রে যেখানে অবস্থিত হোক না কেন এবং বার্ষিক বিক্রয়ের পরিমাণ যাই হোক না কেন, ছোট বড় যাই হোক না কেন, কম বেশি, তাদেরকে ভ্যাট পরিশোধ করতে হবে। এইসব প্রতিষ্ঠান টার্নওভার কর পরিশোধ করার সুবিধা পাবে না। এই বিষয়টা আমরা অনেকেই জানি না, মাঠ পর্যায়ে অনেকেই জানি না। সাধারণত ওই কথাটা মাথার মধ্যে থাকে যে এত টাকা হলে ভ্যাট মুক্ত, এত টাকা হলে টার্নওভার কর, এই কথাটা সবার মাথার মধ্যে থাকে। কিন্তু এই স্বাধীনতার 17তে যে বিষয়গুলো বলা আছে এগুলো অনেকেরই মাথার মধ্যে নাই। গত সেশনে আমরা আলোচনা করেছিলাম যে 68টা সেবা, টেবিল 2, এই আদেশের টেবিল 2, 68টা সেবার ক্ষেত্রে এই সেবা প্রদানকারী যেখানে অবস্থিত হোক না কেন, গ্রামে গঞ্জে হোক, শহরে বন্দরে হোক, যেখানেই অবস্থিত হোক না কেন, এবং তার বার্ষিক টার্নওভার অর্থাৎ বার্ষিক বিক্রয়ের পরিমাণ কম বেশি যাই হোক না কেন, তাদেরকে ভ্যাট পরিশোধ করতে হবে। আজ আমরা এই আদেশের টেবিল 1 নিয়ে আলোচনা করব। টেবিল 1 হলো উৎপাদন বা উৎপাদনকারী। টেবিল 1-এ প্রায় 250 হেডিং উল্লেখ আছে। 250 হেডিং, তার আন্ডারে অনেকগুলো পণ্যের নাম উল্লেখ আছে। আমি সেই পণ্যগুলো এখন বলবো, খুব শর্টে আমি বলবো। এই পণ্যগুলোর ক্ষেত্রে যেখানে অবস্থিত হোক না কেন, বার্ষিক টার্নওভারের পরিমাণ অর্থাৎ বিক্রয়ের পরিমাণ যাই হোক না কেন, কম হোক বেশি হোক, এখানে কোনো 30 লক্ষ 50 লক্ষ কোনো বিষয় নেই। বার্ষিক টার্নওভার, বার্ষিক বিক্রয়ের পরিমাণ যাই হোক না কেন, ভ্যাট পরিশোধ করতে হবে। তো এই বিষয়টা আমরা অনেকে অ্যাওয়ার না। আমি এখন এই পণ্যগুলো খুব কুইক আমি নামগুলো বলবো যাতে আপনারা বুঝতে পারেন যে এই পণ্যগুলোর ক্ষেত্রে কোনো এক্সামশন নাই, কোনো টার্নওভার কর নাই, ভ্যাট পরিশোধ করতে হবে যেখানে, দেশের যেখানে অবস্থিত হোক না কেন। মিল্ক পণ্য স্টার্চ, গাম, গ্লুকোজ, ডেক্সট্রোজ, মোলাসেস, লজেন্স, চুইং গাম, চকলেট, নুডলস ও অন্যান্য খাদ্য সামগ্রী, বিস্কুট, চানাচুর ও অন্যান্য খাদ্য সামগ্রী, জ্যাম ও জেলি, আচার রস, আচার সস, চায়না ক্লে, লাইম, মার্বেল স্টোন, লেড অক্সাইড, অ্যালাম, সোডিয়াম সিলিকেট, গ্লিসারিন, অ্যাসিটিক অ্যাসিড, মেলামাইন, অ্যান্টিসেপটিক, ডিসইনফেক্ট্যান্ট এবং ঔষধ, পিগমেন্টস, ভার্নিশেস এবং পলিশেস, সকল প্রকার ইঙ্ক, তরল সাবান সহ সকল প্রকার সাবান, ডিটারজেন্ট, দিয়াশলাই, মশার কয়েল, ফোম, পিভিসি পাইপ, প্লাস্টিক কন্টেইনার, প্লাস্টিক পণ্য, টায়ার টিউব, রাবার প্রোডাক্ট, চামড়াজাত পণ্য, কাঠের পণ্য, পার্টিকেল বোর্ড, ইনসুলেশন বোর্ড, হার্ডবোর্ড, প্লাইউড, পাল্প, টয়লেট পেপার, টিস্যু পেপার, স্যানিটারি ন্যাপকিন, প্যাকেজিং ম্যাটেরিয়ালস, উলেন ফেব্রিক্স, কটন ইয়ার্ন, কটন ফেব্রিক্স, সিনথেটিক ফাইবার, নাইলন কর্ড, ফিশিং নেট, নিটেড অ্যান্ড ক্রচড ফেব্রিক্স, সক্স, রেডিমেড গার্মেন্টস, সেলফ পেপার, অ্যাসবেস্টস, সকল প্রকার ইট, কার্বন রড, সকল প্রকার সিরামিক এবং পোর্সেলিনের তৈরি পণ্য, গ্লাসওয়্যার, স্ক্র্যাপ, সকল প্রকার এমএস প্রোডাক্ট, লিফ স্প্রিং, কুকিং অ্যাপ্লায়েন্সেস, কিচেন অ্যাপ্লায়েন্সেস, স্যানিটারি ওয়্যার, স্টিল ইনগট, স্টেনলেস স্টিল, নেইলস, কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম ওয়্যার, অ্যালুমিনিয়াম ফিটিংস, অ্যালুমিনিয়াম ফয়েল, লেড ইনগট, ব্লেড, ওয়েল্ডিং ইলেকট্রোড, বৈদ্যুতিক পাখা উহার যন্ত্রাংশ, গ্যাস বার্নার, ইলেকট্রিক ট্রান্সফরমার, ড্রাই সেল ব্যাটারি ও স্টোরেজ ব্যাটারি, ব্যাটারি সেপারেটর, টেলিভিশন, বৈদ্যুতিক বাল্ব, বাইসাইকেল পার্টস।
এই যে আইটেমগুলো, পণ্যগুলোর নাম আমি উল্লেখ করলাম, এগুলো সাধারণ আদেশ 17-র টেবিল 1-এর পণ্য। টেবিল 1-এর পণ্য, আপনারা দয়া করে এই টেবিলটা দেখে নেবেন। মূল কথা হলো যে এই যে পণ্যগুলো আমি বললাম, এই পণ্যগুলোর ক্ষেত্রে বার্ষিক বিক্রয়ের পরিমাণ যাই হোক না কেন, কম বেশি যাই হোক না কেন, ভ্যাট পরিশোধ করতে হবে। এটা হলো মূল কথা। দেশের যেখানেই অবস্থিত থাকুক না কেন, বার্ষিক বিক্রয়ের পরিমাণ যাই হোক না কেন, ভ্যাট পরিশোধ করতে হবে। সাধারণত আমরা জানি আইনেও এটা আছে যে 30 লক্ষ টাকা পর্যন্ত ভ্যাট মুক্ত, 50 লক্ষ টাকা পর্যন্ত টার্নওভার কর, তার উপরে ভ্যাট। কিন্তু এই ক্ষেত্রে এই বিধানটা প্রযোজ্য হবে না। তাহলে প্রিয় দর্শক, আমরা গতকাল এবং আজ আমরা দুইটা বিষয় আলোচনা করলাম সাধারণ আদেশ 17 থেকে। একটা হলো আমরা গতকাল আলোচনা করেছি 68টা সেবা। এই সেবাগুলো সারা দেশের যেখানেই অবস্থিত হোক না কেন, বার্ষিক বিক্রয়ের পরিমাণ যাই হোক না কেন, কম হোক বেশি হোক, ভ্যাট পরিশোধ করতে হবে। আর আজকে আমরা সাধারণ আদেশ 17 টেবিল 1 আলোচনা করলাম। টেবিল 1-এ যে পণ্যগুলো উল্লেখ আছে, সেই পণ্যগুলো আমি খুব কুইক বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই পণ্যগুলোর ক্ষেত্রে উৎপাদনকারী যেখানেই অবস্থিত হোক না কেন, দেশের যেখানেই অবস্থিত হোক না কেন, গ্রামে গঞ্জে হোক, শহরে বন্দরে হোক, ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে হোক, বা যেখানেই হোক না কেন, বার্ষিক বিক্রয়ের পরিমাণ যাই হোক না কেন, কম হোক বেশি হোক, ভ্যাট পরিশোধ করতে হবে। আগামী দিন আমরা ট্রেডিং নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ট্রেডিং, এখানে টেবিল 3 আছে, একটা টেবিল আছে। তাছাড়া এর মধ্যে আরও সুপার শপ আছে, শপিং মল আছে, আরও কতগুলো বিষয় আছে। আগামী দিন আমরা ট্রেডিং নিয়ে আলোচনা করব। সেখানে দেখব যে ট্রেডিংয়ের ক্ষেত্রে এই সাধারণ আদেশ 17-র বিধান কি, সেটা আমরা আগামী দিন আলোচনা করব। তো প্রিয় দর্শক, আমি আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। আমার একটা উদ্দেশ্যই হলো যে ভ্যাটটা সঠিকভাবে সহজভাবে মানুষের কাছে উপস্থাপন করা। আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ। আমি আজ 30 বছর ধরে বাংলাদেশের ভ্যাট ব্যবস্থায় বিভিন্ন ক্যাপাসিটিতে আমি কাজ করছি। ভ্যাট কঠিন, ভ্যাট মানুষ বুঝতে পারে না, এই বিষয়টা জানার পরে আমি বলতে গেলে জীবনে একটু ব্রত নিয়েছিলাম যে ভ্যাটটাকে সহজভাবে আমি প্রকাশ করব। আমাদের যে ভ্যাট আইনের প্রিয়াম্বুল মানে ভূমিকার মধ্যে আইনের উদ্দেশ্য বর্ণনা করা থাকে, আইনের উদ্দেশ্য। তো আমাদের ভ্যাট আইনের প্রিয়াম্বুলের ভিতরে 4টে উদ্দেশ্য বর্ণনা করা আছে। একটা হলো এক্সপ্যানশন অফ বেজ, ভিত্তি সম্প্রসারিত করতে হবে। 2 হলো সহজীকরণ করতে হবে। 3 হলো বিধিবিধান সুসংহত করতে হবে। এবং 4 হলো অন্যান্য বিষয়ে বিধান প্রণয়ন করতে হবে। তো সহজীকরণ হলো একটা উদ্দেশ্য। তবে আমি আমার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি দেখি যে আসলে সহজীকরণ খুব একটা হয়নি। আপনি আইনটা যদি পড়তে চান, সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, যারা উচ্চ শিক্ষিত মানুষও, তারা যদি এই আইনটা পড়ে, বাংলায় লেখা, কিন্তু আইনটা পড়ে বুঝতে পারবেন না। এভাবে হয়তো বলা ঠিক হচ্ছে না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে হয়তো সঠিকভাবে বুঝতে পারবে না। অর্থাৎ সহজীকরণ হয়নি, এক্সপ্যানশন হয়নি, ইন্টিগ্রেশন হয়নি। এই কাজগুলো আসলে খুব সুন্দরভাবে, সঠিকভাবে হয়নি। এই জন্যে কাউকে ব্লেম করা যাবে না। এই জন্য আমরা সবাই সম্মিলিতভাবে আমরা দায়ী। তো আমাদের এগুলো করতে হবে। তো সেই তাড়না নিয়ে আমি এই কাজগুলো করি। তো আমি আশা করি যে আমার বক্তব্য আপনারা বুঝতে পারছেন, এবং আপনারা আমাদের ভ্যাট সিস্টেমের যে বিষয়গুলো আপনাদের জানা দরকার সেগুলো বুঝতে পারছেন। যেগুলো আগে জানতেন সেগুলো রিভাইজ হচ্ছে। হয়তো আপনারা বুঝতে পারতেন যে আগে কোন জিনিসটা আপনি সঠিক জানতেন না, এখন সেই জিনিসটা সঠিকভাবে শিখলেন। তো এরকম ফিলিংস যদি আপনার মধ্যে আসে, তাহলে আমি আমার এই শ্রম সার্থক বলে মনে করব। তো প্রিয় দর্শক, আজকে আর আমি কন্টিনিউ করব না। আগামী দিন আমরা সাধারণ আদেশ 17-র ট্রেডিং নিয়ে আলোচনা করব, তারপরে আমরা শেষ করব। তাহলে আমরা সবশেষে দেখতে পাবো যে বেজ যে একবারে কম আছে তা না, এখনও যে বেজ আছে, যদিও আমরা জানি যে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রায় 40% এখনও ভ্যাট নেটের বাইরে, তারপরেও যে বেজ বর্তমানে আছে সেই বেজও আমরা এখনও এক্সপ্লোর করতে পারিনি। এই হলো আমাদের ভ্যাট সিস্টেমের বাস্তবতা। তাহলে ভ্যাট সিস্টেমটা সঠিকভাবে গড়ে তুলতে হলে, ভ্যাটের পোটেনশিয়ালকে খুব ভালো মতো এক্সপ্লোর করতে হলে, আমাদের অর্থনীতির সক্ষমতা অনুসারে সঠিক পরিমাণ ভ্যাট আহরণ করতে হলে আমাদের অনেক দূর যেতে হবে, আমাদের অনেক কাজ করতে হবে। তো প্রিয় দর্শক, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আবার আগামী সেশনে দেখা হবে। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।